আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসামি কি হয় আপনার? আমার হাজবেন্ড। কালকে তার আমরা জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে নিয়ে আসছিলাম, তো একটু কথা বলেন। আচ্ছা দেন। হ্যালো, ডিবি অফিসে নিয়ে এসেছি। কে আবার ডিবি অফিস নিছে কে তোমারে? প্রতারণা আদিম এক পেশা, যার ধরন বদলেছে যুগে যুগে। প্রেক্ষাপট পাল্টেছে, কিন্তু পাল্টায়নি মানুষের লোভ আর অসহায়ত্ব সুযোগ নেওয়ার নিষ্ঠুর মানসিকতা। বর্তমান সময়ের প্রতারণার নতুন সংস্করণ ডিবি পরিচয়ে ফোন কল। তারা কখনো ভয় দেখিয়ে, আবার কখনো সন্তান কিংবা স্বজনদের বিপদের মিথ্যা নাটক সাজিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। টিম আন্ডারকভারের এবারের অনুসন্ধান এই অন্ধকার জগতের রহস্য উন্মোচনে। অন্ধকার জগতের এক সূত্রের সন্ধানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান চলছে। অভিযোগ, গাজীপুরের কাশিমপুর কারাগারে থাকা এক কয়েদির স্বজনের মুঠোফোনে কারা কর্মকর্তার পরিচয় দিয়ে মুক্তির আশ্বাস দেওয়া হয়েছে বন্দীকে। বিনিময়ে চাওয়া হয়েছে মোটা অঙ্কের টাকা। এই অভিযানের শেষ খবরও জানাবো, তবে এখনো নয়। তার আগে স্বামীকে কারামুক্ত করার আশায় প্রতারকদের হাতে শেষ সম্বল তুলে দেওয়ার রোমহর্ষক ঘটনার কথা জেনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসামি কি হয় আপনার? আমার হাজবেন্ড। কালকে তার আমরা জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে নিয়ে আসছিলাম, তো একটু কথা বলেন। আচ্ছা দেন। হ্যালো, ডিবি অফিসে নিয়ে এসেছি। কে আবার ডিবি অফিস নিছে কে তোমারে? প্রায় 4 মাস ধরে কারাগারে থাকা স্বামীর দুশ্চিন্তায় হাবুডুবু খাচ্ছিলেন ঢাকার অদূরে কেরানীগঞ্জের কলাতিয়া এলাকার বাসিন্দা গৃহবধূ রোকেয়া বেগম। জীবনযুদ্ধের কঠিন এক সময়ে আসে ডিবি পুলিশ পরিচয়ে এক রহস্যময় ফোন কল। ভাবেননি এই ফোন কল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হবে। তাম্বুল ডিবি অফিসে কিসের জন্য নিয়ে আসছেন? উনি তো জেলখানায়, উনি তো বাহিরে না। তখন আমাকে বলে যে ডিবি অফিসে ওনার একটা ঝামেলা হয়েছে, এর জন্য ডিবি অফিসে নিয়ে আসছে, ওনার জিজ্ঞাসা করার জন্য নিয়ে আসছে ডিবিতে। তখন বলে যে নেন, আপনি হাজবেন্ডের সাথে কথা বলেন। হাউমাউ করে কান্না করতেছে যে তুমি আসো, তাড়াতাড়ি আমার বাঁচাও, আমার মারতেছে, এইখান দিয়ে আমার করতেছে, আমার টর্চারিং করতেছে, তুমি তাড়াতাড়ি আসো। স্বামীর এমন আর্তনাদ সহ্য করতে পারেননি রোকেয়া বেগম। তাকে ছাড়াতে আকুল হয়ে ওঠেন, তবে ভয়ঙ্কর শর্তের জালে পড়তে হয় তাকে। আপনি হাজবেন্ডকে বাঁচাইতে চান, তাহলে টাকা নিয়ে আসেন। তো আমার হাজবেন্ড সেই যে কথা বলতেছে, সেও বলতেছে তুমি যেমনি পারো টাকা বাউ করে নিয়ে এসো, আর কেউ বলতে পারবা না, একদম একা আসবা। এবার সত্যি সত্যি স্বামীকে মুক্ত করার আশায় 3 মেয়েকে সাথে নিয়ে বের হন রোকেয়া বেগম। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ধার দেনা করে মোট 3.5 লাখ টাকা জোগাড়ও করেন। এরপর পাঠিয়ে দেন 6টি ভিন্ন ভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে। টাকা হাতে দিতে পারবেন না, আমাদের সমস্যা আছে, এখানে সিসিটিভি ক্যামেরা আছে, এখানে দেখলে সমস্যা, আপনি টাকা বিকাশ করেই আপনি আসতে হইব, তখনই আপনি আপনার হাজবেন্ডে দেখতে পারবেন। টাকা পাঠিয়ে স্বামীকে বরণ করতে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে হাজির হন রোকেয়া বেগম। বিধি বাম, স্বামীর দেখা মিলল না ঘণ্টাখানের অপেক্ষাতেও। ফোন দিয়ে ফোন বন্ধ, তো ফোন বন্ধ দেখে আমি আবার করলাম কি, ডিবি অফিসের ভিতরে গেলাম, যে বাইরে যে বসা থাকে ডিবি অফিসার 2 জন, তাদের বললাম যে ভাই দেখেন তো আমার হাজবেন্ড নাকি এখানে আসছে, আমার হাজবেন্ড কি এখানে আসছে কিনা। তো বলে নাম কি জিজ্ঞেস করলো, সব বললাম। পরে উনি খাতা দেখে আর ফোন করে বললো না, এখানে তো কেউ আসে নাই। তখন আমাকে বললো যে আপনি কি টাকা দিচ্ছেন? বললাম হ্যাঁ আমি টাকা দিচ্ছি। তখন সে আমার বলে যে আপনি প্রতারণার শিকার হয়েছেন। তখন আমি বিশ্বাস করতেছি না যে আমি প্রতারণার শিকার হয়েছি। সত্যিকারের গোয়েন্দা পুলিশের কথাতেও বিশ্বাস উঠে গেছে রোকেয়া বেগমের। ফলে ফোনের ওপাশের মানুষদের কথা বিশ্বাস করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে যান তিনি। রোকেয়া বেগম তার স্বামীকে ফিরে পেয়েছিলেন কি, সেটি জানব, তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির বিরহ শেষ হলেও প্রতীক্ষা ফুরোয়নি রোকেয়া বেগমের। তার প্রতীক্ষা চলুক, এই ফাঁকে আরেক অসহায় নারীর করুণ পরিণতির গল্প শুনে আসি। 5 বছর আগেও ভাবেননি স্বামীর চায়ের দোকানের হাল ধরতে হবে সোনিয়া আক্তারকেও। করোনাকালে স্বামীর মৃত্যুর পর দিশেহারা সোনিয়া আক্তারের একমাত্র অবলম্বন হয়ে ওঠে রাস্তার পাশের ছোট্ট এই চায়ের দোকান। সে দোকানকে ঘিরেই কোনোমতে সংসার টিকে ছিল।
তবে 8 ফেব্রুয়ারি এক কাস্টমারের উপকার করতে গিয়ে বিপদেই পড়ে গেছেন তিনি। মোবাইলটা আমি এই জায়গাতে খারাই ওই জায়গায় কথা কইতেছি, তখন আমার কয় কি কয় আমার মা মরে গেছে, আমার মোবাইলটা দেন। তো মানুষ হেল্প করতেই পারে, তো এটা মনে করে আমি দিছি। তখন দোকানে গ্রাহকের চাপ ছিল, সেই সুযোগটাই নিয়েছে লোকটি, মুহূর্তেই হাওয়া হয়ে যায়। আমারে কয় কি আপনি অমুক জায়গায় আসেন, 1 নম্বর আসেন। আমি কই কেন 1 নম্বর যাবো, আমি মোবাইলের লেগে, আমার মোবাইল জেনতে নিছেন সেনতে দিয়া যান। প্রথমে তিনি ভেবেছিলেন শুধু চোরের খপ্পরে পড়েছেন, কিন্তু ঘুণাক্ষরেও ভাবেননি এই চোর ডাকাতির জন্য ফাঁদ পেতে রেখেছিল। এখন দিয়ে দোকান বন্ধ করে আমি বাসায় গেছি, মায়ের দ্বারে গেছি, আমি ছোট মায়ের দ্বারে গেছি। আমার বোনের ফোন দিছে, কয় খালা, কয় আমার মোবাইল, কয় হ্যাঁ হ্যাঁ তোর মা বলে অ্যাক্সিডেন্ট করছে, তোর মা বলে ডিবির লোকে ধরছে। কয় কি আমি ডিবির লোক, টাকা পাঠাইয়া তাড়াতাড়ি আসেন আপনি। কোন মহিলারে দিয়ে বলে কথা কয়েছে, কিন্তু আমি বাসায় গেছি, আমার দেখে আমার বোনে ব্যবহার করে কান্দা দিছে। পরে বোন আমার সর্বনাশ হয়ে গেছে, আমার ৭৪,০০০ টাকা হয়ে গেছে। আমার বোনের সংসারটা ভেঙে যাইতেছে। খবর আমার জামাই চাইছে আমি ১০ টাকা দেই রে, আর আমি তোর কথা হচ্ছে আমি দিয়ে দিছি। এমনিতে দিন এনে দিন খাওয়ার অবস্থা, তার উপর বোনের খোয়া যাওয়া টাকা পরিশোধের দায়িত্ব নিয়েছিলেন নিজের কাঁধেই। তবে সে সামর্থ্য নেই বললেই চলে। তোমার কাছে আমার একটাই অনুরোধ, যে মানুষটি নিচে আমার বোনের সংসারটা বাঁচাইয়া দাও তোমরা, আল্লাহর কাছে দোয়া করবো আমি। এই ঘটনায় পল্লবী থানায় একটা অভিযোগ দায়ের করেন সোনিয়া আক্তার, কিন্তু প্রায় মাস শেষ হতে চলল, টাকা উদ্ধারের কোনো আশার আলোই তিনি দেখতে পাননি। অভিযোগটি তদন্তের দায়িত্ব পেয়েছেন উপপরিদর্শক মোবারক হোসেন। তার সাথে কথা বলে বোঝা গেল অভিযোগটি তার কাছে অতটা গুরুত্বপূর্ণ না। পল্লবী থেকে এবার আমরা আবারও ফিরব কেরানীগঞ্জে, আবারও সেই রোকেয়া বেগমের কাছে, যিনি দীর্ঘক্ষণ ধরে স্বামীর জন্য অপেক্ষা করছেন কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে। আরে খালি যে সইটা দিয়ে আমরা খালি বের করবো, ঠিক আছে? প্রায় ঘণ্টাখানেক অপেক্ষার পর আবারও ফোন আসে রোকেয়ার ফোনে। কিছুক্ষণ পরে ফোন করে বলতেছে যে আপনি আমাদের স্যার মিষ্টি খাবে, এর জন্য আরো কিছু টাকা লাগবে। তো আমি বলি আমার কাছে তো ভাই টাকা নেই আর কোনো। এটা বলার পরে সে ফোন যে বন্ধ করে আর সে ফোন খোলে না। এরপর আরও প্রায় 1 ঘণ্টা অপেক্ষা করার পর স্বামী মোক্তার হোসেনের দেখা না পেয়ে হুঁশ ফেরে রোকেয়া বেগমের। বুঝতে পারেন তিনি আসলেই প্রতারণার শিকার হয়েছেন। যে মানুষটা জেলখানা থাকে তার ফ্যামিলি জানে যে তখন কেমন লাগে মানুষের ভিতরটা। এইটাই আমার ভুল হয়েছে, আমি কারো কোনো কিছু বলি না। আমার ওই যে ভয় দেখাইছে, কিছু বললেই কারোর সমস্যা হবে, আমি এর জন্য কারো কিছুই বলি না। সে যেমনি বলছে, যেমনি টাকা দিতে বলছে, আমি ঠিক সেমনি করছি ওইটা। পরদিন আদালতে মামলার শুনানির তারিখ ছিল, তাই স্বামী মোক্তার হোসেনের সাথে সাক্ষাৎ হয় রোকেয়া বেগমের। সব শুনে স্বামী সান্ত্বনা দিলেও মন থেকে মুছে ফেলতে পারছেন না কিছুতেই। আমি শুধু দিনে রাতে কান্নাই করছি, আমার শরীর একদম ভেঙে গেছে যে আমি কি করলাম। আমার শুধু মাথার মধ্যে ওইটাই, আমি কি করলাম, আমি কারো কিছু বললাম না কেন। পরে সকলের পরামর্শে কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ দিতে যান রোকেয়া বেগম। সেখানে 6টি ভিন্ন ভিন্ন সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়। অন্যরা হাল ছেড়ে দিয়েছে বটে, কিন্তু আমরা হাল ছাড়িনি। রোকেয়া বেগম যে ব্যাংকিং অ্যাকাউন্টগুলো ব্যবহার করে প্রতারকদের সাথে যে মোবাইল নম্বরে কথা বলেছেন এবং টাকা পাঠিয়েছেন, সেগুলো নিয়ে অনুসন্ধান শুরু করে টিম আন্ডারকভার। পুলিশের বিশেষ ইউনিট থেকে সংগ্রহ করা হয় ওই নাম্বার ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টগুলোর বিপরীতে থাকা জাতীয় পরিচয়পত্রগুলো। হাতে আসে মোট 6টি ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্র। সেখান থেকে একটি বেছে নেওয়া হলো। ঠিকানা মিরপুরের তুরাগ সিটির প্রিয়াঙ্কা হাউজিং, নাম নুরু মিয়া। এবারের গন্তব্য সেখানেই। নুরু মিয়াকে পেতে খুব বেশি বেগ পেতে হয়নি। সন্ধ্যার পর সাধারণত তিনি বাসাতেই থাকেন। নুরু মিয়ার সরল স্বীকারোক্তি, তার পরিবারের মোট 4টি সিম সহ মোবাইল ফোন হারিয়ে গেছে। সেই নাম্বারগুলো ব্যবহার করেই চলছে প্রতারণার মহোৎসব। জেলখানার সামনে থেকে আমার মোবাইল চুরি হয়েছে, এই সিম দিয়া
অন্য অন্য জায়গায় ফোন দিয়ে টাকা পয়সা চাইতেছে। এই ঘটনায় নাকি তাকে দুবার আটক করেছে পুলিশ, কিন্তু প্রতারণার সাথে সংশ্লিষ্টতা না থাকায় ছেড়েও দেওয়া হয়েছে। তবে চুরি যাওয়া নিজের নামে থাকা নাম্বারটি ইতিমধ্যে বন্ধ করতে পারলেও অন্য সিমের মালিকানা জটিলতা থাকায় বন্ধ করতে পারেনি। তবে নুরু মিয়ার নাম্বার ব্যবহার করে নেওয়া প্রতারণার টাকা উত্তোলনের সিসিটিভির এই ফুটেজ টিম আন্ডারকভারের হাতে এসেছে। এই ফুটেজটি গাজীপুর রেলগেট এলাকার একটি মোবাইল ব্যাংকিং এজেন্টের দোকানে। টাকা উত্তোলন করা ব্যক্তির চেহারাও খুবই স্পষ্ট। এখন বড় একটা প্রশ্ন আমাদের মনে, এত বড় একটা ঘটনা ঘটানোর আগে রোকেয়া বেগমের মনে সন্দেহের বাসা বাঁধল না কেন? তার নিজের স্বামীর কণ্ঠটাই বা কেন তিনি চিনতে পারলেন না? বৃহস্পতিবারে আমার ফোন দিছিল, সপ্তাহে একবার কল দেয়। সেই কলের মধ্যে আমার বলছিল যে আমার জুতা ছিঁড়ে গেছে, তুমি আমার জন্য এক জোড়া জুতা নিয়ে এসো কোর্টে আসার সময়। তো যে বলছে জুতার কথা, এই জন্য আমি বিশ্বাস করছি যে হ্যাঁ আমার হাজবেন্ড ছাড়া এটা তো কেউ বলবো না, কারণ আমি কারো বলি নাই বা আমার হাজবেন্ড তো অন্য কেউ বলে নাই। কণ্ঠটা আমি আর কি তখন কান্না করতেছে, তো একদম কেমন করে জানি কথা বলতেছে, তা আমি বুঝতেই পাই নাই গলাটা। তার মানে কারাগারের ভেতরেই কি লুকিয়ে আছে ভূত? নিশ্চয়ই এটার মধ্যে জেলখানা কেউ জড়িত আছে, কারণ আমার হাজবেন্ড তো আমার জেলখানা থেকে ফোন দিচ্ছে, তাইলে ওইখান থেকে আমার এই জিনিসটা জানলো কি? এই প্রশ্ন যখন মাথায় ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই একটা ফোন কল এলো টিম আন্ডারকভারের কাছে, যে ফোনটির জন্য দীর্ঘদিনের অপেক্ষায় ছিলাম আমরা। ফোনটি দিয়েছেন কারাগারে থাকা এক আসামির স্বজন। ঘটনাটি শুনেই আসামির স্বজন বেশে প্রতারকদের সাথে কথোপকথন শুরু করে আন্ডারকভারের এক সদস্য। টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শুরু হলো কালক্ষেপণ। স্যার স্যার এই যে কারাগারের গেটে স্যার, আমি তো কোনো বিকাশের দোকান পাইতেছি না স্যার, এটা নগদ আছে স্যার। আমি আপনার কথা বুঝতেছি না, আপনি কি আমার সাথে ফাইজলামি শুরু করছেন? টাকা কি দিবেন কি দিবেন না? স্যার আমি তো টাকা দিতেই চাইতেছি স্যার, এখন দেন না, তাহলে কিছু টাকা দেন না। স্যার জেলার স্যার আছে স্যার। জেলার স্যার আছে, কিন্তু আপনি একটু বেশি কথা বলছেন। স্যার আপনি যেমনি পারেন স্যার একটু দয়া করেন, আমার ভাইরা একটু বাইক করার ব্যবস্থা করেন স্যার। সেই সাথে পুরো ঘটনা পুলিশের একটি বিশেষ ইউনিটকে জানিয়ে সহায়তাও চাওয়া হলো। তারাও প্রতারকদের ধরতে আগ্রহ দেখালো। পুলিশের প্রযুক্তির সহায়তায় দেখা গেল চক্রটি চট্টগ্রাম মেট্রোপলিটনের অক্সিজেন আবাসিক এলাকায় অবস্থান করছে। তাই এবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তা চাওয়া হলো। বিষয়টি খুবই গুরুত্বের সাথে আমলে নিয়ে তদন্ত শুরু করে চট্টগ্রামের বাইজিদ বোস্তামি থানা পুলিশ। শুরু হয় বিশেষ অভিযান। কিন্তু বিধি বাম, প্রায় 3 ঘন্টার অভিযানেও সফল হওয়া গেল না, কারণ প্রতারকরা খুবই ধূর্ততর। তারা ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন করছে, বদল করছে মোবাইলের সিম। এই ধাক্কায় প্রতারকরা বেঁচে গেলেও টিম আন্ডারকভার হাল কিন্তু ছাড়েনি। ভবিষ্যতে হয়তোবা আবার ওই প্রতারক চক্রের সঙ্গে আমাদের অনুসন্ধানী চোখ মেলানোর সুযোগ হবে। অনুসন্ধানের শেষ মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৈরি করা একটি তালিকা আসে টিম আন্ডারকভারের হাতে। তালিকাটিতে সারা দেশের অন্তত 3 শতাধিক প্রতারকের নাম আছে, যারা ডিবি পরিচয় দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে সারা দেশে। একের পর এক প্রতারণায় নিঃস্ব করছে রোকেয়া কিংবা সোনিয়াদের মতো অসহায় মানুষদের। এই চিহ্নিত প্রতারকদের বিরুদ্ধে সারা দেশের বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। এদের অনেকেই বারবার গ্রেপ্তার হলেও আইনের ফাঁক গলে বের হয়ে আবারও সেই একই অপরাধে জড়াচ্ছে। তবে পুলিশ বলছে, এ ধরনের প্রতারণা বন্ধ করতে শুধু আইনের ব্যবহার নয়, সাধারণ মানুষকেও হতে হবে সচেতন। ডিবি এরকম পরিচয় দিয়ে কারো কাছ থেকে কোনো ধরনের অর্থ আদায়ের সাথে প্রশ্নই আসে না জড়িত থাকার, সেই ক্ষেত্রে ডিবি অফিসে এসে সরাসরি যোগাযোগ করলে কিন্তু তাদের এই বিষয়গুলো পরিষ্কার হয়ে যায়। একটা প্রশ্ন থেকেই যায়, কারাগারের কঠোর নিরাপত্তা ভেদ করে কয়েদিদের ব্যক্তিগত তথ্য প্রতারকদের হাতে কিভাবে যাচ্ছে? এই দায় কি কারা কর্তৃপক্ষ এড়াতে পারবে? এই বিষয়ে ব্যাখ্যা জানতে কারা অধিদপ্তরের মহাপরিদর্শকের কাছে টিম আন্ডারকভার। এখানে ইগনোর করার উপায় নেই যে আমাদের লোকজন যে জড়িত একদম যে নেই তা বলা যাবে না। আসলে বন্দীদের যে আত্মীয় স্বজনের টেলিফোন নাম্বারটা পেয়ে যাচ্ছে, তো এটা আমাদের কাছে আছে। বন্দীরা যখন কথা বলে কারাগারের ভিতরেই পাশাপাশি আরও অনেক বন্দীরা থাকে এবং তাদেরও কিন্তু কিছু সংশ্লিষ্টতা আমরা পেয়েছি। আমরা কারাগারের ভিতরে বাইরে
দু জায়গায় ক্যাম্পেইন করছি যাতে বন্দীরাও ব্লাফ না হয়, বন্দীদের আত্মীয় স্বজন যাতে ব্লাফ না হয়। মানুষের উইকনেসগুলোর সুবিধাটা ওরা নেয় এবং নিয়ে এটা করে। বাট আমি প্রত্যাশা করবো যে যদি আমাদের সেবা প্রত্যাশা আমাদের সাথে যোগাযোগ করে এই জিনিসটা একদম বন্ধ হয়ে যাবে। এই অপরাধ বিশেষজ্ঞ বলছেন, পুলিশকে পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে প্রতিটি থানায় বিশেষায়িত উইং চালু করতে হবে। প্রতারণার জন্য যে ইনভেস্টিগেশন দরকার, ফ্রড ইনভেস্টিগেশনের আমাদের পুলিশ বাহিনীর মধ্যে ট্রেনিংয়ের অনেক দক্ষতার অভাব রয়েছে। থানাতে এটা একটা আলাদাই উইং থাকা দরকার, যে তাৎক্ষণিকভাবে ওখানে গেলে যেন এই পরিত্রাণটা পায় যে এই নাম্বার থেকে এই মুহূর্তে কলটা করা হয়েছে এবং এটা লোকেশন কোথায়, পজিশন কোথায়। প্রতারণার ধরন বদলেছে কৌশল, কিন্তু দিন শেষে ভুক্তভোগী সেই সাধারণ মানুষই। টিম আন্ডারকভারের এই অনুসন্ধানে স্পষ্ট যে অপরাধীরা আপনার তথ্য ব্যবহার করেই আপনাকে জিম্মি করছে। তাই অচেনা ফোন কলে বিভ্রান্ত না হয়ে যাচাই করুন, পুলিশকে জানান। মনে রাখবেন, আপনার ভয়ই প্রতারকদের সবচেয়ে বড় শক্তি।